দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমরা ঠিক করেছি রাজনীতি নিয়ে কথা বলবো, অর্থনীতি নিয়ে কথা বলবো, জ্বালানি যে সংকট সেটি নিয়ে কথা বলবো, যে বাংলাদেশের সঙ্গে যে বিভিন্ন বৈদেশিক চুক্তিগুলো আছে সেই বিষয় নিয়ে এগুলো কথা বলবো। এবং এতগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য একজন যোগ্য ব্যক্তি আমাদের সঙ্গে আছেন। তার অনেকগুলো পরিচয় আছে, সবগুলো আমার মনে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, তার নামটি বললেই সবাই চিনবেন। অধ্যাপক আনম মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা যে বলছেন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, রাজনীতি দিয়ে শুরু করি। গত 2 বছরে অনেকগুলো ঘটনা ঘটেছে। 2 বছরে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। একটা গণ অভ্যুত্থান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, 2 মাসের মতো হলো। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রত্যাশার প্রতিফলন কতটা দেখতে পাচ্ছেন আপনি? আসলে গণঅভ্যুত্থান তো হয়েছিল একটা বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকে হয়েছিল। মানে মানুষজনের মধ্যে একটা বড় ধরনের হতাশা, ক্ষোভ এগুলো জমছিল তখন। কারণ 2014 থেকে শুরু করে তার কোনো নির্বাচন হয় নাই। আর নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য তৎকালীন সরকার অনেক ধরনের যাকে বলা যায় যে অন্যায় করছিল। অন্যায় মানে দমনপীড়ন হচ্ছিল, গুম হচ্ছিল, ক্রসফায়ার ছিল, তার পাশাপাশি মত প্রকাশের উপরে নানা রকম হামলা হচ্ছিল। আবার নিজেদের সমর্থক গোষ্ঠী তৈরির জন্য তারা যেমন বিদেশি বিভিন্ন গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়া, দেশের মধ্যে একটা বড় ধরনের ধনিক গোষ্ঠী তাদেরকে যথেচ্ছাচার টাকা বানানোর জায়গা তৈরি করতে গিয়ে অর্থনীতির উপর চাপ সৃষ্টি, এর পাশাপাশি অত্যাচার একটা, মানে আপনি বিশ্ববিদ্যালয় হল থেকে শুরু করে বাজার পর্যন্ত, এই সবগুলো নিয়ে মানুষের তার এই পাশাপাশি বিভিন্ন ধরনের দেশের মধ্যে গোয়েন্দা সংস্থা তৎপরতা, ডিজিএফআই তৎপরতা, আবার কিছু ইসলামিক গ্রুপকে ব্যবহার করা, এই সমস্ত অনেক কিছু হচ্ছিল। তো সেইগুলি থেকে যে ক্ষোভ, সেটারই আমরা বহিঃপ্রকাশ দেখি গণঅভ্যুত্থান। এবং সেই গণঅভ্যুত্থানের এই এতগুলো পুঞ্জীভূত ক্ষোভের কারণে গণঅভ্যুত্থানের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে এমন একটা সরকার বা এমন একটা ব্যবস্থার মধ্যে আমরা যাব যেটাতে স্বচ্ছতা থাকবে, জবাবদিহি থাকবে, এবং সেখানে জনগণের অধিকার হবে সবচেয়ে বেশি, এবং বৈষম্যহীন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন করেছিল সেই সময়, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের যাত্রার উল্টো দিকে তাদের আমরা যাত্রা দেখি। অনেক ধরনের মব সন্ত্রাস হয়েছে সেই সময়, তারপর গোপনে অনেক ধরনের চুক্তি হয়েছে। আবার হাসিনা আমলে যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল সেগুলিকে থেকে বের হওয়ার বদলে তারা নিজেরা নতুন নতুন নানা রকম চুক্তি করেছে, অনিয়ম, দুর্নীতি, সেগুলোরও অভিযোগ উঠছিল। তার ফলে অন্তর্বর্তী সরকারের একটা বড় ধরনের বলা যায় যে হতাশা তৈরি হয়েছিল, কিংবা আশাভঙ্গ তৈরি হয়েছিল। আবার একটা দক্ষিণপন্থী উত্থান, সেটাও আমরা দেখি, উগ্রপন্থী চিন্তাভাবনা, নারীর উপরে আক্রমণ, বিশ্ববিদ্যালয়গুলোতে জোর জবরদস্তি করা, শিক্ষকদের উপরে হামলা, এই সমস্ত নানান কিছু হচ্ছিল। তো সেগুলি থেকে মানুষ বাঁচবে এরকম একটা ধারণায় নির্বাচন আসে, এবং নির্বাচনের মধ্যে দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসছে। এই সরকার ক্ষমতায় আসার পরে 2 মাস পার হয়েছে, এখনই আমরা কোনো সিদ্ধান্ত হয়তো যেতে পারবো না, কিন্তু কিছু কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো যেমন কিছু সরকার কিছু কার্ড করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলি কিছু উদ্যোগ আছে, সেগুলি নিশ্চয়ই যদি ঠিকঠাক মতো বাস্তবায়ন হয় ভালোই হবে। খাল কাটা, সেখানে আমাদের নদী নালা, খাল বিল অনেক রকম বিপর্যস্ত আছে, সেগুলির ব্যাপার আছে। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবার যে আগের মতো চাঁদাবাজি সেটা দেখা যাচ্ছে। পরিবহন ক্ষেত্রে যে ধরনের অনিয়মগুলো, সেগুলির একটা প্রতিফলন আমরা গত ঈদের মধ্যে দেখলাম, ভয়ঙ্কর রকম, যেটাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলা যায়। নিয়োগের ক্ষেত্রে আমরা পুরনো ধরনটা দেখতে পাচ্ছি, যে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চাইতে দলীয় আনুগত্য সেটা বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগটা তো খুবই দৃষ্টিকটু ছিল। তারপরে আবার ব্যাংকিং খাতে এই যে গত সরকারের, মানে হাসিনা সরকারের সময় লুণ্ঠন, দুর্নীতি, সম্পদ পাচারের কারণে অনেকগুলো ব্যাংক ভয়ঙ্কর অবস্থায় পড়েছিল। সেগুলি ঠিকঠাক করতে গিয়ে পাবলিক মানি, মানে জনগণের অর্থ 20,000 কোটি টাকা দিয়ে সেগুলি ঠিকঠাক করার চেষ্টা হচ্ছিল। এখন আবার একটা আইনগত কিছু সংস্কার করা হচ্ছে, যাতে সেই পুরনো মালিকরা, যাদের ধরেন 70,000, 80,000 কোটি টাকা খেলাফি ঋণ, কিংবা যাদের বিরুদ্ধে অনেক সম্পদ লুণ্ঠন পাচারের অভিযোগ আছে, তাদের ফেরত আসার একটা রাস্তা আবার তৈরি করা হচ্ছে।
এগুলো লক্ষণ হিসেবে ভালো না। বা বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা দেখতে পাচ্ছি কিছু তৎপরতা বা সহিংসতা, সেগুলো দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো অবস্থা না। এর মধ্যে জ্বালানি সংকট হলো, জ্বালানি সংকট যেভাবে সরকার সেটাকে ডিল করলো সেটাও খুব খুব যে সুচিন্তিত বা যোগ্যতার সঙ্গে বা জনস্বার্থ চিন্তা করে করা হয়েছে তা হয়নি। এর মধ্যে তেলের দাম বাড়ানো হয়েছে, সেটার প্রভাবে জিনিসপত্রের দাম বাড়ছে বিভিন্ন জায়গায়। আবার মন্ত্রীদের কথাবার্তার ধরনের মধ্যেও আমরা পুরনো সুর দেখতে পাচ্ছি। তো তার ফলে এটা একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে যে আবার কি আমরা সেই পুরনো ধাঁচের মধ্যে ফেরত যাচ্ছি কিনা, সেটা একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতার কথা বলছিলেন, যেটা আসলে গত সরকারের আমলে অনেক বেশি, মানে আমি যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, ওই সময় অনেক বেশি সমালোচনার জায়গা ছিল এবং মানুষ অনেক বেশি ক্ষিপ্ত হয়েছিল এই বিষয়টা নিয়ে। যদি 5ই আগস্টের পরের আমরা বলি, যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টিতে এখন আসলে এই যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গাটা আপনি কীরকম দেখছেন? এখন পর্যন্ত এই সরকার, তো নতুন সরকার আসছে এবং তারা বলছে যে তারা মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা যথেষ্ট গুরুত্ব দেবে ইত্যাদি। সেটার পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই ঠিক মতো। কিন্তু একটা মানে অনেক দিনের সেন্সরশিপের কারণে একটা সেলফ সেন্সরশিপ তো সাংঘাতিকভাবে আছে, নিজেদের নিয়ন্ত্রণ করা। তারপরে মব সন্ত্রাস, যেটা অন্তর্বর্তী সরকারের সময় খুব মারাত্মক আকার ধারণ করেছিল, সেটা এখন সেই ওই মাত্রায় এখন নাই, কিন্তু তারও কিছু কিছু লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কাজেই এটা একটা সরকারের সামনে পরীক্ষা বলতে হবে যে গণতান্ত্রিক রূপান্তরের যে প্রত্যাশাটা নিয়ে মানুষ ভোট দিয়েছে, সেই গণতান্ত্রিক রূপান্তর করতে গেলে বিচার বিভাগ, সংবাদপত্র, এই সমস্ত জায়গাগুলো খুব স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানটা একটা গুরুত্বের জায়গা। মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি যথাযথভাবে ফাংশন না করে, শিক্ষা প্রতিষ্ঠানে যদি দলীয় কর্তৃত্ব কিংবা সুবিধাভোগী কিংবা হঠাৎ হঠাৎ একটা সিদ্ধান্ত, এগুলো যদি হয়, সেগুলো খুব ফলাফল ভালো হবে না। এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যে সমস্ত কথাবার্তা, সেগুলো খুব স্বস্তিদায়ক না। মানে সেটার ক্ষেত্রেও আমাদের একটা উদ্বেগের বিষয় যে এটা শিক্ষা খাতটাকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার ছিল। যেমন এখন দরকার ছিল যে শিক্ষা খাতের একটা বড় ধরনের পুনর্গঠন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এবং সেটা করার জন্য আগে কি কি অনিয়ম হয়েছে এবং কি কি ধরনের ভুল হলো, সেগুলি পর্যালোচনার জন্য প্রথমে এই সরকারের দায়িত্ব ছিল একটা কমিশন গঠন করা বা এই ধরনের বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলা। তো সেগুলি না করে এখনও কিন্তু হুটহাট সিদ্ধান্ত হচ্ছে। তো সেটা থেকে সরকার যদি না বের হয়, যদি এইভাবে যদি উপর থেকে সিদ্ধান্ত দিয়ে সব চালানোর চেষ্টা করা হয় এবং বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কর্তৃত্ব রাখা, সেটা যদি তাদের এজেন্ডা হয়, তাইলে এটা একটা বিপজ্জনক দিকে যাবে। জ্বালানি সংকট নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমি জানতে চাই যে এই যে জ্বালানি সংকট নিয়ে সংসদের এক ধরনের বিরোধী দলের দাবি ছিল যে তারা তাদেরকে নিয়েও যেন একটা কমিটির মতো করা হয় এবং তাদের প্রস্তাবনাগুলো যেন শোনা হয়। এবং আগে কখনো যেটা হয়নি সেটা হয়েছে, সরকারি কমিটি তো হয়েছে এবং কালকে তাদের প্রথম বৈঠক হবে। আমি এইটা একটু জানতে চাই যে এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে একটা সংকটের সময় বিরোধী দল এবং সরকার একসাথে কাজ করছে? না, এটা তো একটা ভালো উদ্যোগ এবং এটা দৃষ্টান্ত হিসেবে ভালো যদি কার্যকর হয়। এবং সেখানে সরকারি দলের যেমন দায়িত্ব থাকবে, বিরোধী দলে যারা থাকবে তাদেরও দায়িত্ব থাকবে। এবং সেখানে এই কমিটির মধ্যে সরকার আর বিরোধী বলে তো আলাদা করাও অনেক সময় মুশকিল হয় যদি তাদের চিন্তা ভাবনার ধরন একই রকম থাকে। কারণ আমাদের জ্বালানি খাতে আজকের যে সংকট, এটা দীর্ঘদিনে জ্বালানি খাত ছিল হাসিনা সরকারের সময়, এটা আগের থেকেই ধারাবাহিকতা চলছিল। দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন আমরা যেটা দেখেছি, তার একটা বড় ক্ষেত্র ছিল জ্বালানি খাত। এবং সেটা করতে গিয়ে এত ব্যয়বহুল, আমদানি নির্ভর এবং প্রাণ বিনাশী বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন করা হয়েছে। ভারতের প্রকল্প, চীনের প্রকল্প, রাশিয়ার প্রকল্প, জাপানের প্রকল্প, যুক্তরাষ্ট্রের প্রকল্প, মানে তাদেরকে খুশি করার জন্য এবং দেশের মধ্যে কিছু গ্রুপকে, মানে 10-11টা গ্রুপকে এই ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য নামে লক্ষ কোটি টাকারও বেশি তাদেরকে দেওয়া হয়েছে। তো পুরো জ্বালানি খাতটাই দেখা গেছে যে কর্পোরেট লবিজ, দেশি এবং বিদেশি, তারা পরিচালনা করছে। তো সেটার মধ্যে দিয়ে যে জ্বালানি খাতের যে ধরনটা দাঁড়িয়েছে, এটার তো একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন লাগবে। এখন সরকারি দল, বিরোধী দল যেই থাকুক, তাদের মধ্যে যদি জ্বালানি খাত সম্পর্কে চিন্তা ভাবনার ধরনটা একই রকম থাকে, তাহলে তো এখান থেকে আপনার বিরোধী দল থাকলেও তো খুব একটা পরিবর্তন হবে না। তারা জ্বালানি খাতের এই সমস্যার উৎসটা তারা সন্ধান করতে পারেন কিনা,
এবং জনস্বার্থ এবং জাতীয় স্বার্থকে তারা কেন্দ্রে রাখেন কিনা সেটার উপর নির্ভর করবে যে সরকারি দল বিরোধী দল মিলে তারা একটা কার্যকর পরিবর্তনের দিকে যেতে পারবে কিনা। এই যে এখন তো বিভিন্ন জায়গায় লোডশেডিংয়ের কথা শুনছি, প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং এটা মরার পর খাড়ার ঘাড় মতো অবস্থা হয়েছে, বিশেষ করে ঢাকার বাইরের এলাকাতে। আগামীকাল একটা খবর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড করা হবে, লোডিং হবে, সেখানে সাংবাদিকদের ডাকা হয়েছে, এখানে একটা বড় প্রোগ্রাম করা হবে। মানে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা বলছিলেন যে ব্যয়বহুল প্রজেক্টগুলো, এগুলোকে আসলেই বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে খুব একটা প্রভাব ফেলতে পারবে না? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো এটা হচ্ছে একটা ভুল গৌরবের জায়গা, মানে এটাকে গৌরবের বিষয় হিসেবে দেখানো হয় যে এটা হাসিনা আমলে করা হয়েছিল, যেটা আমাদের একটা বিশাল গৌরব, বাংলাদেশ একটা পারমাণবিক ইয়েতে প্রবেশ করছে। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে ধরনের ঝুঁকি এবং বিপদ এবং ব্যয় নিয়ে আসে, সেটা বাংলাদেশের মতো যে জনবহুল এবং নদী নালা খাল বিল সমস্ত কিছু মিলিয়ে যে 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 জায়গাটায় এটা করা হচ্ছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে জায়গায় আছে, সেখানে যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা হয় যে 3 স্তরের নিরাপত্তা দিতে হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে। তো 3 স্তরের নিরাপত্তা আমরা যদি ওইটা হিসাব করি, আর আমরা হিসাব করে দেখেছি যে 3 স্তরের নিরাপত্তা যদি আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, ওর মধ্যে যত মানুষ আছে তাদের সংখ্যা 1 কোটির কাছাকাছি। তো এইটাকে সরকারের বিবেচনায়, হাসিনা সরকারের সময় আমরা দেখেছি, বা রাশিয়ান কোম্পানি যেটা ছিল, সেই রাশিয়ান কোম্পানি যে সমস্ত দাবি করেছিল সেটা নিয়ে আমরাও প্রশ্ন উত্থাপন করেছিলাম। রাশিয়ান কোম্পানিগুলো উত্তর দিতে পারে নাই, উত্তর দেয় নাই, বা সরকারের দিক থেকে কোনো উত্তর ছিল না। একটা কথাই সরকার থেকে বলা হইতো যে হাসিনার নেতৃত্বে কোনো চিন্তা করার কিছু নাই, এটা কোনো দুর্ঘটনা হবে না, এটা এত টেকনোলজিক্যালি এত সাউন্ড, এর মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা বলার পাশাপাশি তৎকালীন সরকার যেটা করেছে 2015 সালে একটা দায় মুক্তি আইন করেছে, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের সমস্যা যদি হয়, তাহলে সেটার কোনো দায় ওই কেন্দ্রের রূপপুর প্রকল্পের সাথে যুক্ত কোনো লোক নেবে না, দেশি বা বিদেশি। এবং বিদেশির মধ্যে ওখানে কিন্তু ব্যবস্থাপনার মধ্যে ভারতও যুক্ত। এটা রাশিয়ান প্রকল্প এবং খুবই ব্যয়বহুল প্রকল্প এবং বিশাল ঋণ নিয়ে এটা করা হয়েছে, কিন্তু এর সাথে যুক্ত যারা তারা কিন্তু দায় মুক্তি নেবে না। তার মানে এখানে যদি কোনো সমস্যা হয়, যেমন দুর্ঘটনা না হলেও পারমাণবিক বর্জ্য কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। এক পারমাণবিক বর্জ্য এখানে আবার পদ্মা নদীর পারে হচ্ছে, তো পদ্মা নদী যদি কোনোভাবে পারমাণবিক বর্জ্য দ্বারা কোনোভাবে দূষিত হয়, তাহলে সেটা তো ওইখানে পদ্মা নদীতে ওই জায়গাটা সীমাবদ্ধ থাকবে না, সারা দেশেই ছড়াবে। এবং ওইখানকার যে জনবসতি, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে এই বিষয়গুলো জানানো দরকার ছিল, এগুলো জানানো হয়নি। এবং আমরা সেই সময় যখন এটা করা হয়, তখন আমরা চেষ্টা করেছি যে এই বিষয়গুলো আলোচনায় আনতে, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল যে তারা, সরকার কোনোভাবে এটা নিয়ে কোনো আলোচনার মধ্যেই যেতে দেবে না। সংবাদপত্রগুলো সাংঘাতিকভাবে নিয়ন্ত্রিত ছিল, রূপপুর নিয়ে কোনো কথাবার্তা বলা যেত না, তর্ক বিতর্ক আলোচনা, যেটা যেটা হয় যে বড় ধরনের প্রকল্প হলে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হচ্ছে, আপনি বড় ধরনের কোনো উন্নয়ন প্রকল্প যদি হয়, তাহলে এটা জনসম্মতি সেখানে একটা বড় শর্ত। তো জনসম্মতি নিতে গেলে তো আপনি জনগণকে জানাইতে হবে জিনিসগুলো, যেটা কী কী ঝুঁকি আছে, কী কী বিপদ আছে, এবং তারা কিভাবে। এখন একটা সরকার, আপনার ঢাকা শহরে আমরা দেখি যে বর্জ্য ব্যবস্থাপনা কি ভয়ঙ্কর অবস্থা, সাধারণ বর্জ্য। সেই সরকার বা সেই কর্তৃপক্ষ যদি বলে পারমাণবিক বর্জ্য নিয়ে আমরা কোনো সমস্যা নাই, তাহলে তো হবে না। রামপাল নিয়েও তাদের এরকম কথা ছিল। তো এইটা আমাদের জন্য একটা বড় বিপজ্জনক জায়গা হচ্ছে। এটা বিদ্যুৎ যতটুকু আসবে, এক হচ্ছে যে খুবই ব্যয়বহুল, আরেকটা হচ্ছে যেটা যেমন একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এটা কত দূর, মানে পুরো বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছে, এটা সরকার স্বীকার না করলেও আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের, আমরাও এটা নিয়ে প্রকাশনা করেছিলাম, সেগুলোও নানা রকম বাধা বিপত্তি ছিল। এইটা আমাদের খুব আনন্দের বিষয় না, এটা আমাদের খুব উদ্বেগের বিষয় হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো অন্য বিভিন্ন দেশে আছে, তাহলে আমাদের জন্য কেন এটা? বিভিন্ন দেশে যেগুলো আছে, যেমন ধরেন তাদের যে সমস্ত দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেমন ভারতে আছে, কিংবা যুক্তরাষ্ট্র সহ শিল্পোন্নত দেশগুলো, ইউরোপের বিভিন্ন দেশে আছে। ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা বের হওয়ার চেষ্টা করছে, আচ্ছা, আবার নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছে। এই ধরনের দেশে বাংলাদেশের মতো দেশ ছাড়া আর কোনো দেশ এরকম নাই। বাংলাদেশের জন্য বিশেষভাবে চিন্তার বিষয় হচ্ছে, এইরকম জায়গায় পৃথিবীর কোথাও নাই যে এত ঘন জনবসতির মধ্যে এবং এইরকম একটা নদী নালা খাল বিলের জালের মধ্যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসানো আছে।
এবং তার সাথে সাথে আমাদের প্রাতিষ্ঠানিক যে দক্ষতা, সক্ষমতা এবং বর্জ্য ব্যবস্থাপনার যে দায় দায়িত্ব এবং বাংলাদেশের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনের যে অবস্থা, সব কিছু মিলিয়ে আমাদের উদ্বেগটা অনেক বেশি অন্য যে কোনো দেশের চাইতে। এবং এটাও মনে রাখতে হবে, অন্য দেশগুলো যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথমে করেছে, তারা কিন্তু কেউ এখন নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যাচ্ছে না। এখন সবাই যাচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে, সকলেই। এমনকি ভারতের কথা যদি বলেন, চীনের কথা যদি, এমনকি পাকিস্তানের কথা যদি ধরেন, সকলেই এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা সমাধান কিংবা নতুন এইটার মধ্যে যাচ্ছে না। এটা হলো বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বড় বড় কর্পোরেট গ্রুপগুলো তাদের ব্যবসা বাণিজ্য যা খুশি তাই করতে পারে মনে করে, তারাই এই বাংলাদেশের মতো দেশগুলিতেই তারা এগুলো বিক্রি করার চেষ্টা করে। এবং সেই জন্যই আমাদের এটা, আমরা জানি না এটা সরকার এখন এই সরকারের দায়িত্ব, তো এটা করেছে আগের সরকার, কিন্তু এখন এই সরকারের দায়িত্ব নিতে হবে। এই সরকারের প্রস্তুতি, তার পুরো জিনিসটাকে, বিপদটাকে স্বীকার করা, বিপদটাকে বিবেচনায় নেওয়া, ঝুঁকিটাকে বিবেচনায় নিয়ে তারা কতটা প্রস্তুতি নিতে পারবে, তারা কতটা তার ব্যবস্থাপনার মধ্যে আনতে পারবে, নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়। আচ্ছা, আপনি বলছিলেন যে এই আগের সরকারের বা আওয়ামী লীগ সরকারের যে ব্যয়বহুল এবং বিদ্যুতের নীতি, বিভিন্ন যে কর্মসূচিগুলো নিয়েছিল, স্থাপনাগুলো তৈরি করেছিল, তার ফলে তো বিদ্যুতের একটা মানে লক্ষণীয় একটা উন্নতি দেখা গিয়েছিল, যে বিভিন্ন লোডশেডিং কম ছিল। যদি এইগুলো না নেয়, তাহলে কি এই যে লোডশেডিং এখন যেভাবে ফিরে আসছে আবার, সেটি সম্ভব হতো? এইটা গত সরকারের সময় যেগুলো নিয়েছিল, তার যেমন 2010 সালের তৎকালীন সরকার সেই সময় খুব লোডশেডিং হচ্ছিল 2010 সালে। সেই সময় সেই তৎকালীন সরকার একটা দায় মুক্তি আইন করলো, যে বিদ্যুৎ খাতে দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা একটা দায় মুক্তি আইন করছি। মানে কেউ আদালতে যেতে পারবে না, কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না, এবং কোনো টেন্ডার ছাড়া সরকার চুক্তি করবে। বলা হলো যে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা এটা করছি। আমরা এটাতে খুবই আশঙ্কিত ছিলাম যে এরকম জবাবদিহি ছাড়া, স্বচ্ছতা ছাড়া এরকম যদি হয়, বাংলাদেশ তো একটা বিপদের মধ্যে পড়বে। আমরা এটা প্রতিবাদ করে আমরা কিন্তু একটা বিকল্প পথ দেখিয়েছিলাম যে কিভাবে লোডশেডিংটা মোকাবেলা করা যায়। তার জন্য আমাদের যে গ্যাস অনুসন্ধান উত্তোলন, সেটা একটা বড় জায়গা। তারপরে আমাদের যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল সেগুলোর নবায়ন ইত্যাদি করা, তারপরে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে যাওয়া, এই সমস্ত অনেকগুলো আমরা দিয়েছিলাম সেই সময়। সরকার তো সেদিকে যায় নাই, কারণ জ্বালানি মন্ত্রণালয় তো কর্পোরেট লবিস্টরা যেভাবে দখল করে রাখে, তাতে তারা বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে আসছে। তার মধ্যে যেমন কয়লা বিদ্যুৎ, তারপরে এই যে পারমাণবিক বিদ্যুৎ, তারপরে এলএনজি আমদানি, এগুলো সব তো যে ধরনের হয়েছে, তাতে মনে হয়েছে যে খুব হলো। আমার মনে আছে যে 100% বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা উৎসব হয়েছিল, আতশবাজি পোড়ানো হচ্ছিল। এটা একটা ইন্টারেস্টিং, আমি যে বাসায় থাকি সেই বাসার থেকে আতশবাজির উৎসবটা দেখা যাচ্ছিল হাতির ঝিলে, কিন্তু সেই সময় আমাদের বাসায় লোডশেডিং চলতেছিল। মানে এটা একটা অদ্ভুত পরিস্থিতি। কিন্তু তারপরে ইনস্টল ক্যাপাসিটি, যেটা আমাদের এখন ইনস্টল ক্যাপাসিটি, একের পর এক প্রজেক্ট পাস হয়েছে, এবং সেখানে চায়নার প্রকল্প এসছে, ভারতের প্রকল্প, রাশিয়ার প্রকল্প, জাপানের প্রকল্প, যুক্তরাষ্ট্রের প্রকল্প, এই সব একের পর এক। এবং আমাদের দেশের মধ্যে, যেটা আমি আগে বললাম, আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ ছিল এটার মধ্যে যুক্ত। কিন্তু দেখা গেল এমন সব প্রজেক্টগুলো পাস হলো, ইনস্টল ক্যাপাসিটি হলো আমাদের 30,000 মেগাওয়াট এখন, কিন্তু আমাদের প্রোডাকশন হচ্ছে 15,000-16,000-এর মতো। ইনস্টল ক্যাপাসিটির একটা বড় অংশ অব্যবহৃত, এবং অব্যবহৃত যে সমস্ত প্রকল্প, সেগুলির জন্য আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হলো। তার মানে লক্ষ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে বিদ্যুতের জন্য না, তাদের সাথে চুক্তি করা হয়েছে যে তাদের কাছে বিদ্যুৎ কেনা হবে, কিন্তু সেই বিদ্যুৎটার দরকার নাই, তার ফলে তাদের কাছে কেনা হয়েছে। এখন যেহেতু আমদানি নির্ভর, কয়লা আমদানি করতে হবে, সেটার সাথে সম্পর্কিত অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প, এলএনজি আমদানি করতে হবে, নিজেদের গ্যাস অনুসন্ধান উত্তোলন করা হয় নাই। তো তার ফলে এই যে নির্ভরশীল এবং আমদানি নির্ভরতার ফলে এটা যে সাস্টেনেবল না, টেকসই না, এটা বোঝা খুব কঠিন ব্যাপার ছিল না। এটা আমরা বহু বছর থেকে বলে এসেছি। আমরা 3টা বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছিলাম তখন। একটা হচ্ছে রপ্তানি করা যাবে না, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের তেল, বাংলাদেশের কয়লা রপ্তানি করা যাবে না, এই সমস্ত প্রকল্পগুলো তখন হচ্ছিল। আরেকটা হচ্ছে আমাদের জাতীয় এই যে পুরো আমাদের তেল, গ্যাস, খনিজ সম্পদ যা আছে শতভাগ দেশের কাজে ব্যবহার করতে হবে, এবং এটা করার জন্য আমাদের জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে। জাতীয় সক্ষমতা মানে কি, যাতে আমাদের প্রতিষ্ঠান যদি ওইভাবে দক্ষতার সাথে
নিজেদের গ্যাস তেল অনুসন্ধান করে, তাহলে আমি শতভাগ নিজেদের কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু বিদেশি কোম্পানি যদি হয়, সে মুনাফার জন্য অতিরিক্ত উৎপাদন করবে এবং সেটা রপ্তানি করতে চাইবে। এবং তেল গ্যাস হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স, তার মানে একবার যদি আপনি ওঠান ওইটা আর পাচ্ছেন না আপনি, কাজে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে। সেই জন্য জাতীয় সক্ষমতার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছিলাম, সরকার সেদিকে যায় নাই এবং এমন পথে গেছে যে কারণে এখন যদি হাসিনা সরকারও থাকতো তাও এই লোডশেডিংটা হতো। আচ্ছা, কারণ আপনি তো নির্ভরশীল হয়ে আছেন এমন জায়গায়, এমন সব প্রজেক্ট নেওয়া হয়েছে যেটা টেকসই না এবং এটার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয়। আপনি ধরেন এই যে ইরানের যুদ্ধটা হইল, ইরানের যুদ্ধ হইতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে, এলএনজির দাম বাড়তে পারে। এই বৃদ্ধি যদি হয়, আপনি যদি আমদানি নির্ভর থাকেন, তাহলে আপনার সবসময় আন্তর্জাতিক বাজারের যে অস্থিরতা সেটাকে আপনাকে গ্রাস করবে, বিশেষত বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশ। কিন্তু আপনার যদি বিকল্প থাকে যে না, এত আমদানি নির্ভর হওয়ার দরকার নেই, আপনার নিজস্ব শক্তি আছে, সক্ষমতার উপরে যদি আপনি দাঁড়ান, তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে আপনি যুদ্ধ হোক, নানান কিছু অস্থিরতা হোক, তাতে কোনো আসে যায় না কিছু। সরকার সেই পথে যায়নি, তার ফলে ওই ধারাতে এসে আমরা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছি। এখন এই সরকার সেই বিপজ্জনক পরিস্থিতিতে আছে। এখন এই সরকারের পরীক্ষাটা হচ্ছে, তারা কি আগের ওই ধারাতেই অগ্রসর হবে নাকি তারা এটার মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করবে। দুজন দর্শক আছে, একটু ফোন দুটো নিয়ে এসে তারপরে আলোচনা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রস্তুতি করেন। জি, আমি মনির হায়দার বলছি। জি, বলেন। আমার প্রশ্ন রয়েছে, কেমন বাংলাদেশ চাই? আজকে ইয়েটা খুবই সুন্দর, কিন্তু তার আগে আমরা কেমন সমাজ চাই, কেমন শাসন চাই? যেমন তার একটা ছোট্ট উদাহরণ আমি শেষ করে দিচ্ছি। আমাদের হামে এই পর্যন্ত যত শিশু মারা গিয়েছে সবাই কিন্তু 2 বছরের কম। তার অর্থাৎ বোঝা গেছে লাস্ট 2 ইয়ার্সে যে গভর্নমেন্টটা ছিল আমাদের, তাদের ভুলের কারণে আমাদের এই গুলা মৃত্যুবরণ করেছে অনিয়মিত ভাবে। সেই জন্য আমার কাছে একটাই প্রশ্ন, বাংলাদেশ যদি ভালো থাকতে চায় তাহলে এই 2 বছর আগে যে ঘটনাটা তারা কেন টিকা কেন না? এদেরকে আইনের আওতায়, যতদিন পর্যন্ত আপনি বাংলাদেশের এসব কাজে আইনের আওতায় না আনবেন ততদিন পর্যন্ত কেমন বাংলাদেশ চাই এগুলো বলতে পারবেন। অনেক ভালো বাংলাদেশ চাই, কিন্তু আইনটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয়, কিংবা এই যে হামে যারা শিশুগুলো মারা গেছে তাদের অন্তত একটা উদাহরণ বাংলাদেশ সরকার তৈরি করে, বর্তমান গভর্নমেন্ট তৈরি করা উচিত যে লাস্ট সরকারের, তাহলে পরবর্তী এই সরকারও ভয় পাবে যে নেক্সট আসি আমাকেও ধরবে। জি জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকজন আছেন, একটা প্রশ্ন নেই। হ্যালো, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম ফাতিমা, সিরাজগঞ্জ থেকে। জি ফাতেমা, বলেন। মানে জি স্যার যে বললেন যে শেখ হাসিনা তো পরামর্শ করে কোনো কাজ করেন নাই পারমাণবিক সম্পর্কে, তো উনি জিয়া রহমানের ছেলে তারিক জিয়া কি ওনাদের মতো বিজ্ঞ লোকদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করতেছেন? জি, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যদি প্রথম মনির হায়দার উনি প্রশ্ন করেছিলেন যে হামের যে পরিস্থিতি, যদি গত সরকারের ব্যর্থতা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা। গত সরকারের সময় এটা একটা খুবই মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না যে গত সরকার দায়িত্বহীন, যে এরকম দায়িত্বহীনতার পরিচয় দিল, বিশেষত শিশুদের জন্য। মানে শিশুদেরকে এরকম একটা ঝুঁকির মধ্যে ফেলে, এবং সেখানে যত রকম টিকা ছিল, শুধু হাম না অন্যান্য টিকাও বন্ধ ছিল সেই সময়। তার ফলে শুধুমাত্র হামে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এবং শিশুরা এইভাবে যে মারা যাচ্ছে, এটা তো দায়িত্ব তো নিতে হবে কাউকে না কাউকে, এবং সেটা সুনির্দিষ্ট করতে উনি যেটা বলেছেন খুবই আমি তার সাথে একমত। যেটা যার জন্য, যারা এর জন্য, এটা তো সুনির্দিষ্ট, এটা তো কোনো প্রাকৃতিকভাবে মানে ইচ্ছা নিরপেক্ষভাবে তো হয় না, এটা তো একটা সুনির্দিষ্ট দায়িত্বহীনতার কারণে হচ্ছে এটা। এবং তার ফলে এটা তো দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে কারা এর জন্য দায়ী। গত সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো ব্যর্থতা আছে, তার মধ্যে সবচাইতে বড় ক্ষতিকর এবং ব্যর্থতার জায়গা হচ্ছে এই স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে খুবই অবহেলা ছিল, এবং এই টিকার ব্যাপারটা তো খুবই দায়িত্বহীন ব্যাপার হয়েছে। আমি মনে করি যে এই সরকারের শুধুমাত্র স্বাস্থ্য না, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো দিক আছে, এবং সেটা ভালো হোক খারাপ হোক, সরকারের দায়িত্ব, এই সরকারের দায়িত্ব যে অন্তর্বর্তী সরকারের একটা পর্যালোচনা করা, একটা শ্বেতপত্র প্রকাশ করা। এবং এই যে ঘটনাগুলো ঘটলো, আমরা পরিবহন, এই যে গত অ্যাক্সিডেন্টে যেভাবে মানুষ মারা গেল, পরিবহন খাতেও তারা তেমন কিছুই করে নাই, এবং অনেক জটিলতা তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত, এবং সেটার জন্য যারা দায়ী চিহ্নিত করা উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর তার থেকে বের হওয়ার চেষ্টাটা একটু দ্রুততর করা উচিত। বের হওয়ার চেষ্টাটা যদি যথাযথভাবে না হয়, মানে স্বাস্থ্য খাতে
বিরাট ব্যবসা বাণিজ্য হয় মানুষের জীবনের বিনিময়ে। আপনি ধরেন অনেকগুলো ভবন দেখবেন যে হাসপাতাল ভবন, কোনো কাজ হচ্ছে না। অনেকগুলো যন্ত্রপাতি দেখবেন কেনা হয়েছে, সেগুলো কোনো কাজ হচ্ছে না। আমরা গত আগের সরকারের সময় থেকে দেখেছি যে দুটো ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহ থাকে, একটা হচ্ছে কেনাকাটা আর একটা হচ্ছে ভবন নির্মাণ। মানে এই দুই কাজে আমলা কিংবা নীতি নির্ধারক এবং কিছু ব্যবসায়ী তাদের একটা জোট থাকে এবং তারা এগুলি পুশ করতে থাকে। স্বাস্থ্য খাতে এটা ব্যাপকভাবে হয়েছে। অনেক যন্ত্রপাতি আপনি স্বাস্থ্য খাতে দেখবেন যে জরুরি যন্ত্রপাতি এখন পর্যন্ত বাক্স থেকে খোলা হয়নি। অনেকগুলো ভবন তৈরি করা আছে, ভবন ব্যবহার হয়নি, কারণ তার সাথে সম্পর্কিত লোকবল তৈরি করা হয়নি। এই যে বিশৃঙ্খলা, নৈরাজ্য স্বাস্থ্য খাতে, অন্যান্য খাতের সাথেও তার একটা সঙ্গতি আছে। এই যে নৈরাজ্য, এই নৈরাজ্য থেকে বের হওয়ার জন্য তো চেষ্টাটা করতে হবে। আমরা কিন্তু এই সরকারের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, তারা একটা টিকা দেওয়া শুরু করেছে, কিন্তু স্বাস্থ্য খাতের এই যে নৈরাজ্য কিংবা এই যে দৃষ্টিভঙ্গি, এগুলি থেকে বের হওয়ার জন্য যে ধরনের উদ্যোগ দরকার, দৃঢ়তা দরকার এবং পদক্ষেপগুলো দরকার, সেগুলি কিন্তু আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছে সেগুলি দেখা। সেগুলি এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে দেখি নাই। আরেকজন ফাতেমা নামে একজন দর্শক ফোন করেছেন, তিনি বলেছেন যে এই সরকার বা বর্তমান প্রধানমন্ত্রী কি বিশেষজ্ঞদের সাথে বা আপনাদের সাথে কথা বলে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, বলছেন কিনা কথা? আগে বাংলাদেশে তো একটা কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে একটা তোষামতটা খুব প্রবল আকার, মানে একটা ভয়ঙ্কর জায়গায় আছে তোষামত। এবং যাদের দায়িত্ব হচ্ছে, যেমন ধরেন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ, যাদের দায়িত্ব হচ্ছে স্বাধীনভাবে একটা মত প্রকাশ করা, তাদেরও একটা বড় অংশের মধ্যে ধস নেমেছে গত এই 2 দশকে। তো সেইখানে তারেক জিয়া, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি পরিবর্তন করবেন। সেইখানে যদি ওই ধরনের আবহাওয়াই থাকে যে তোয়াজ, তোষামত এবং দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা কিংবা কর্পোরেট লবিজ যারা, তাদের দ্বারা পরিচালিত হওয়া, সেটা তো ফলাফল তাহলে একই রকম হবে। এখন পর্যন্ত তারেক জিয়া যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলির সাথে পরিবর্তনের সূত্রপাত, সূচনা আমরা ঠিক সেভাবে এখন পর্যন্ত দেখি নাই। সেইটা আমরা অপেক্ষায় আছি যে তারেক সেই পরিবর্তনগুলো আনবেন। আচ্ছা, আমি যদি আবার একটু অন্তর্বর্তীকালীন যেহেতু কথা বলছি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা বলছি, আমরা শুনছিলাম। একটু আমি চুক্তি নিয়ে কথা বলি, যেটা আপনি অনেক কথা বলছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। আপনি এটাকে যে দেখতাম যে পত্রিকায় জাতীয় স্বার্থে পরিপন্থী বলেছেন, বিপজ্জনক বলেছেন। আপনার কাছে এটা কিভাবে এটা বিপজ্জনক মনে হয়? এটা ভয়ঙ্কর একটা চুক্তি। এটা চুক্তিটা আপনি খেয়াল করেন যে প্রথমত এই চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা, ট্রাম্পের তো আপনি পুরো মাস্তানি দেখতে পাচ্ছেন সারা দুনিয়াতে, যা খুশি তাই করছে, আরেক দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে আনে, তারপরে ইরানে কোনো কথা নাই বার্তা নেই আক্রমণ চালালো, এবং সারা পৃথিবীতে এখন অর্থনৈতিক রাজনৈতিক একটা অস্থিরতা তৈরির পেছনে এই ট্রাম্প প্রশাসনের ভূমিকাটা দায়ী। সেই ভদ্রলোক এই শুল্ক আরোপ করেছে বিভিন্ন জায়গায়, গায়ের জোরে শুল্ক আরোপ করা, এবং অর্থনৈতিক নীতি যে সমস্ত আছে, যে সমস্ত অর্থনীতির ন্যূনতম যে সমস্ত নিয়মকানুন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, WTO-কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ইচ্ছা মতো বিভিন্ন দেশের উপর শুল্ক বসানো হয়েছে। এইটা এতই বেআইনি এবং এতই অসঙ্গতিপূর্ণ যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই আদালত সেটাকে নাকচ করেছে, অবৈধ বলেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ বলেছে। পৃথিবীর খুব কম দেশ আছে যারা এই চুক্তিটা স্বাক্ষর করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন কয়দিন আগে এটাকে স্থগিতই করেছে পুরা। ইউরোপিয়ান ইউনিয়ন, যে যারা সবসময় যুক্তরাষ্ট্রের সাথে সাথে থাকে, সেই ইউরোপিয়ান ইউনিয়নও স্থগিত করেছে। সেইখানে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার, দেখা গেল তাদের লক্ষণ দেখে মনে হইল যে যুক্তরাষ্ট্রের যতটা আগ্রহ তার থেকে বেশি আগ্রহ তাদের। কারণ তারা তো সহজেই বলতে পারতো যে আমরা অন্তর্বর্তী সরকার, আমাদের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না, সামনে নির্বাচন আছে, নির্বাচিত সরকার এসে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। নির্বাচনের ঠিক 3 দিন আগে তারা এই চুক্তিটা স্বাক্ষর করলো। তাহলে পুরো আপনি পরিপ্রেক্ষিতটা যদি খেয়াল করেন, এমন একটা চুক্তি স্বাক্ষর করলো যে চুক্তি, শুল্ক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতেই এটা বাতিল ঘোষণা করা হয়েছে, এবং অন্য কোনো দেশ, খুব কম দেশ আছে যেটা স্বাক্ষর করেছে। সেটা কি বাংলাদেশের জন্য কিভাবে বিপজ্জনক? বিপজ্জনক হচ্ছে, এক হচ্ছে এমন অনেক কিছু, শতাধিক, শত শত, কয়েকশো পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির জন্য তার বলা যায় যে অঙ্গীকার করেছে, এবং সেটা বেশি দামে আমদানি করতে হবে, শুল্ক মুক্ত, কোনো ডিউটি দেওয়া যাবে না সেখানে।
ডিউটি না দেওয়ার ফলাফল কি? আপনি বেশি দামে আমদানি করবেন, ডিউটি নেবেন না, আমদানি শুল্ক নেওয়া হবে না, তার মানে বাংলাদেশের আমদানি থেকে যে আয়টা হতো, রেভিনিউ ইনকাম, সেটা হবে না। বেশি দামে আমদানি করতে গেলে ওটা যদি বাজারে বিক্রি করতে হয় তাহলে সাবসিডি দিতে হবে। এবং কি কি আমদানি করতে হবে? যে সমস্ত আমদানি করতে হবে যেগুলো আমরা সাধারণভাবে কি আমদানি করি, যেটা আমাদের প্রয়োজন সেটা আমদানি করি। কোত্থেকে আমদানি করি? যেখানে আমাদের সস্তায় পাবো সেখান থেকে আমদানি করি। এটা হলো বাজার অর্থনীতির স্বাভাবিক একটা সাধারণ নিয়ম, কিন্তু সেটা করা যাবে না। বাংলাদেশকে অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি, কি কি আমদানি? তার মধ্যে পোলট্রি আছে, ডিম আছে, মাছ আছে, মাংস আছে, সেখান থেকে অস্ত্র কিনতে হবে, বোয়িং বিমান কিনতে হবে, এগুলি সব বাধ্যতামূলক। এবং সেগুলি আমদানি যেগুলি করবেন, আপনি পোলট্রি আমদানি করবেন। কেন পোলট্রি আমদানি? আমাদের এখানে পোলট্রি খুব ভালো একটা, আমাদের লক্ষ লক্ষ তরুণ এই পোলট্রির সাথে যুক্ত। ডিম আমদানি করবে, মাছ, মাংস, আপনাদের যে ফিশারিজ, মাছের ঘের, সারা বাংলাদেশে গ্রামে গ্রামে মাছ চাষ হচ্ছে। এবং মাছ এবং পোলট্রি এই দুইটাতে একটা প্রোডাকশন উৎপাদন অনেক বেড়েছে। এবং এটার সাথে আপনি ধরেন গার্মেন্টসের যত শ্রমিক কাজ করে তার থেকে বেশি মানুষ এগুলোর সাথে যুক্ত। সেইখানে একটা বড় কর্মসংস্থানের জায়গা। সেইখানে যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, সাবসিডি দিয়ে বাজারে বিক্রি করা হয়, গরুর মাংস থেকে শুরু করে সব কিছু, তাহলে এই জায়গাগুলো অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের ধস নামবে। এবং এখানে বাধ্যবাধকতা, আপনি আনতে বাধ্য, কিনতেই হবে। তারপরে হচ্ছে আপনি অন্য দেশ থেকে, আপনি চিন্তা করলেন যে একটা পণ্য আমি অন্য দেশ থেকে আমদানি করি। আমাদের ধরেন গার্মেন্টস থেকে শুরু করে ওষুধ, বিভিন্ন জায়গার কাঁচামাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। না, আমরা ইচ্ছামতো আমদানি করতে পারবো না। আমাদের যুক্তরাষ্ট্রের, হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে অথবা যুক্তরাষ্ট্রের অনুমোদিত রাষ্ট্র থেকে আমদানি করতে হবে। দাম যদি বেশি হয় তাও আমদানি করতে হবে। আমি তুলনামূলক কম দামে আরেক দেশ থেকে আমদানি করব, সেই দেশের সাথে যদি যুক্তরাষ্ট্রের সমস্যা থাকে আমদানি করতে পারবে না। তারপর অস্ত্র আমদানি করতে হবে বেশি বেশি। কেন আমার অস্ত্র আমদানি করতে হবে? সেই অস্ত্র আমদানি করতে হবে এবং আমাদের বোয়িং বিমান আমদানি করতে হবে। বোয়িং বিমান, যেখানে ধরেন আমাদের যে কয়টা বিমান আছে সেটাই ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, সেখানে আপনি আগামী কয়েক বছর ধরে বোয়িং বিমান আমদানি করার চুক্তিতে তারা স্বাক্ষর করেছে। তারপরে এলএনজি আমদানি, এলএনজি আমদানির জন্য আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে, এলএনজি কিন্তু আপনি কাতার এবং অন্যান্য জায়গা থেকে সস্তায় আমরা আমদানি করি, সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে এবং 15 বছরের জন্য চুক্তিবদ্ধ। তার মানে আমাদের নিজেদের অনেক বেশি দামে এলএনজি আমদানি করা মানে কি? মানে হচ্ছে বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, পুরো অর্থনীতির প্রতিযোগিতার ক্ষমতা কমবে। সেইখানে আমি যদি নিজস্ব গ্যাস অনুসন্ধান উত্তোলন করিও আমরা সেটা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের বাধ্য থাকতে হবে তাদের এলএনজি ব্যবহারে। এই ধরনের হাত পা বাঁধা, এবং আপনি আপনার পুরো অর্থনৈতিক নীতি নির্ধারণের মধ্যে নিজস্ব স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থাকবে না। আমাদের যে ওষুধ শিল্প, ওষুধ শিল্পের উপরে বড় ধরনের একটা চাপ আসবে। গার্মেন্টসে, সেখানে তারা বলছে তাদের কাছ থেকে তুলা আমদানি করতে হবে, তার নইলে সেই গার্মেন্টস ওখানে ঢুকতে পারবে না। এই ধরনের, তার মানে হাত পা বাঁধা। আপনি একটা ঔপনিবেশিক শাসকরা যেরকম একটা করে তার চাইতেও কঠিন শর্ত দিয়ে তারা এই ধরনের করছে, যেটা যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রতিবাদ হচ্ছে। এইরকম একটা চুক্তি গত সরকার স্বাক্ষর করেছে। এবং চিন্তার বিষয় যেটা, গত সরকার তো স্বাক্ষর করলো, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে গত সরকারের, অন্তর্বর্তী সরকারের সময় আমাদের ধরেন রাজনৈতিক দলগুলো যেগুলি ছিল, বিএনপি, জামাত, এনসিপি, তারা সহ যে সমস্ত রাজনৈতিক দল, তারা সবাই তো সবসময় মিটিং করেছে, তারা তো খুবই আনন্দের সঙ্গে, খুব উৎসাহের সঙ্গে তারা আলাপ আলোচনার মধ্যে ছিল, ঐক্যমত্য কমিশন। তারা কিন্তু একবারও মুখ ফুটে উচ্চারণ করে নাই যে এই চুক্তিগুলি করা যাবে না। তারপরে এই যে এই নির্বাচনের পরে সংসদ গঠিত হয়েছে, 2 মাস পার হলো, একজন সংসদ সদস্য এখন পর্যন্ত, সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র, একজন সদস্য এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে একটা কথা বলেনি। এত প্রশ্ন উঠছে, প্রতিবাদ হচ্ছে, একজনও বলেনি। এটা হচ্ছে উদ্বেগের বিষয় যে কাদের নির্বাচিত করলো বাংলাদেশের মানুষ, সরকারে থাকুক, বিরোধী দলে থাকুক, তারা বাংলাদেশে এরকম একটা বিপজ্জনক, গলায় রশি বাঁধা কিংবা ফাঁস লাগানো একটা চুক্তি করা হয়েছে, সেই চুক্তির ব্যাপারে কোনো দল কথা বলছে না। এবং অন্তর্বর্তী সরকারের তো একটা বড় ধরনের অপরাধ এটা, এবং তার জন্য তাদের জবাবদিহি করাটাই এই সরকারের দায়িত্ব ছিল, যে গত সরকার কেন এই চুক্তি স্বাক্ষর করেছে সেটা নিয়ে প্রশ্ন তোলা। এবং এটা না যে, এটা কেউ বলতে পারবে না যে এটা চুক্তি, যদি সরকার যদি এটাকে অগ্রাহ্য করে তাহলে সারা পৃথিবীর মধ্যে সে একটা একঘরে হয়ে যাবে। মোটেই একঘরে হবে না। বেশিরভাগ দেশ এই চুক্তির মধ্যে নাই, এমনকি ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তির মধ্যে নাই, এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও এই চুক্তিকে বৈধ অবৈধ ঘোষণা করেছে তাদের আদালত। সুতরাং এটা কোনো প্রশ্নই নাই যে এইটাকে অস্বীকার করলে, অগ্রাহ্য করলে বাংলাদেশ বিপদে পড়বে, মোটেই না।
কিন্তু একটা মেরুদণ্ড, ন্যূনতম মেরুদণ্ড তো দেখাইতে হবে যে আমাদের দেশ একটা স্বাধীন দেশ। এবং প্রধানমন্ত্রী তারেক যে একটা কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ হলে তো এটা নিয়ে প্রশ্ন তোলাটা তার প্রথম দায়িত্ব ছিল। এটা সবার আগে বাংলাদেশ তো হচ্ছে না, এখন পর্যন্ত সবার আগে যুক্তরাষ্ট্র অবস্থাতেই আমরা আছি। এটা তো খুব বিপজ্জনক পরিস্থিতি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বর্তমান যে আমরা যে পরিস্থিতি আলোচনা করলাম, বিদ্যুৎ, রাজনৈতিক সব কিছু মিলে, আমি যদি বলি যে আপনি যদি নীতি নির্ধারণের পর্যায়ে থাকতেন, আপনি যদি প্রথম 3টি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতেন, কি কি হতো? প্রথম একটা অগ্রাধিকারের বিষয় হচ্ছে যে পর্যালোচনা করা, যে কোন কোন জায়গায় কি কি ধরনের সমস্যাগুলো হচ্ছে বা নীতিগত ক্ষেত্রে কি কি ধরনের ভুল হচ্ছে, বা মানে আপনার যদি কেন্দ্রটা থাকে, এরকম লক্ষ্যটা থাকে, মানে ঘাটটা যদি জনগণের দিকে থাকে, যে জনস্বার্থটা আপনার নিশ্চিত করতে হবে। জনস্বার্থ নিশ্চিত করতে গেলে এমন কোনো প্রকল্প বা উন্নয়নের এমন ধরনের যাওয়া যাবে না যেটাতে আপনার ঋণগ্রস্ততা বাড়ে, বিদেশি নির্ভরশীলতা বাড়ে, কিংবা আপনার প্রাণ প্রকৃতি পরিবেশ নষ্ট হয়। এই 3টা জিনিস করা যাবে না। তাহলে সেই অনুযায়ী আগের নীতিমালাগুলোর একটা পর্যালোচনা প্রথম দরকার, ধরে তারপরে আপনার ওইটার পরিবর্তন। যেমন শিক্ষা, স্বাস্থ্য, এইটা জনগণের অধিকার, এটা নিশ্চিত করে ওইটার পরিপূর্ণ একটা পুনর্গঠন দরকার, শিক্ষা এবং স্বাস্থ্য খাত। আর হচ্ছে জ্বালানি, বিদ্যুৎ, এই 3টা জায়গা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু অর্থনীতির বাকি জায়গাগুলো আস্তে আস্তে ঠিক হবে। এবং সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশে এবং প্রবাসে অনেক মানুষ আছে যারা তারা মানে ফ্রি কাজ করতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু তারা সেই সুযোগটা পায় না। আমাদের তরুণদের মধ্যে আপনি ধরেন 150 বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশে কোনো নীতি নির্ধারণে, অর্থনৈতিক নীতি বলেন, জ্বালানি নীতি বলেন, কিংবা শিক্ষা চিকিৎসা নীতি বলেন, কোনো নীতি নির্ধারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করা হয় না, অথচ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু। এবং সারাক্ষণ আপনি শুনবেন যে আমাদের সক্ষমতা নেই। এই কথাটা শুনবেন, কিন্তু আবার বিশ্ববিদ্যালয় বেড়ে যাচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয়ে যে জনগণের সক্ষমতা তৈরি হচ্ছে বা সেইগুলি কিন্তু কাজে লাগানোর কোনো ব্যবস্থা নাই। আরেকটা হচ্ছে যে জবাবদিহির জায়গাটা পরিষ্কার করা, স্বচ্ছতা এবং জবাবদিহি, কথাটা আপনারা খুব শুনি, কিন্তু এই দুইটারই সবচেয়ে অভাব। একটা নীতি প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে এবং জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে যে কোথায় আমাদের সীমাবদ্ধতা, কোথায় আমাদের শক্তির জায়গা। জবাবদিহি মানে হচ্ছে যে আপনি প্রত্যেকটা কাজে জবাবদিহি থাকতে হবে। এই জায়গাগুলো যদি ঠিক হয়, মানে এগুলি যদি অগ্রাধিকার ভিত্তিতে আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে পায়ের নিচে মাটিটা আসবে। পায়ের নিচে মাটি থাকলে আন্তর্জাতিকভাবে আপনি ধরেন, এখন যে অনেকে বলবে যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, আমরা কি করে কথা বলবো, তা কি করে কথা বলবো, এই চিন্তাটাই আসা উচিত না। আসা উচিত যে আমরা কিভাবে আমাদের নিজেদের স্বার্থ নিশ্চিত করব। তাইলে এটার জন্য যেমন বাংলাদেশের মধ্যে আমাদের জনসমর্থন তৈরি করতে হবে, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ যে চেষ্টা করছে তাদের সাথে আমাদের সংহতি আনতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র সহ বড় দেশগুলোর ভেতরের জনগণ আছে যারা এটার প্রতিবাদ করছে, তাদের সাথে আমাদের সংহতি বাড়াইতে হবে। তার মানে এই পথটা অনুসন্ধান করা। এখন কিন্তু যদি আপনার মনের মধ্যে একটা ধান্দা থাকে যে আমি নিজের কিছু সুবিধা করব, কিংবা আমি জনগণের জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে আমার নিজের কিছু ব্যক্তিগত বা গোষ্ঠীগত বা দলীয় স্বার্থ তৈরি করব, বা কর্পোরেট স্বার্থটাই হচ্ছে আমার প্রধান কাজ, কিংবা আমি অন্যান্য দেশকে খুশি করে আমার নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করব, এই ধরনের চিন্তা থাকলেই যে সমস্যাটা হয়। আচ্ছা, এখানে এই সমালোচনা, নানা ধরনের সমালোচনা শুনি বা আমরা করি, কিন্তু আমরা গত সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা শেষ দিকে সমালোচনার জন্য বলছিলেন যে বাইরের থেকে একরকম মনে হয়, ক্ষমতা আসার পরে আসলে অন্যরকম মনে হয়, অন্যরকম অনেক কিছু করতে হয়। আসলে কি সমালোচনা করা সহজ, যেটা সরকারে গেলে আসলে করা যায় না? না, এটা তো নির্ভর করে, মানে সমালোচনা বাইরে থেকে আপনি দায়িত্বহীন সমালোচনা হলে তো হবে না, কিন্তু যেগুলি করা সম্ভব, এটা সরকারের মধ্যে গেলে আমি করতে পারবো না এটা বললে তো হবে না। সরকারের তো দায়িত্ব যখন নিচ্ছে তখন তো তার করার চেষ্টা করতে হবে। করতে না পারলে কোথায় কোথায় বাধা আছে সেগুলি বলতে হবে, জনগণকে তো জানাইতে হবে। তারা মুখে বলবে যে আমি জনগণই ক্ষমতার উৎস, আর তারপরে জনগণকে না জানিয়ে আলাদা একটা গোষ্ঠী স্বার্থ রক্ষার চেষ্টা করা হবে, তাহলে তো হবে না। এবং এই কাজটা হয় তখনই যখন নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। সেটা যদি না হয়, এবং এটা এককভাবে তো আসলে সমাধান করা সম্ভব না, কিন্তু চেষ্টাটা করতে গিয়ে তো আপনার এই সমর্থক গোষ্ঠী, আপনি সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের আপনি সমর্থন পাবেন, কিন্তু সেইটার শর্তটা কি? শর্তটা হলো যে আপনাকে মানুষকে জানাইতে হবে পুরো জিনিসটা। আপনি ধরেন জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে যে সমস্যাগুলো আছে
সেই সমস্যাগুলো প্রথমে চিহ্নিত করা, সেটা স্বীকার করা এবং তারপরে সেটা পরিবর্তনের চেষ্টা। সেটা করতে গেলে যে বাধাগুলো আসবে সেই বাধাগুলো আপনি জনগণের কাছে উপস্থিত করতে হবে এবং জনগণকে যদি আপনি জনস্বার্থে, আমি সেটা বলি অনেক সময়, আগেও বলেছি যে সরকারের ঘাটটা যদি জনগণের দিকে ঘোরানো থাকে, কর্পোরেট ইন্টারেস্ট বা বিদেশি স্বার্থ বা নিজেদের স্বার্থের দিকে থেকে সরিয়ে ঘাটটা যদি জনগণের দিকে ঘোরানো হয়, অনেক সমস্যা এমনিতেই সমাধান হবে। স্যার ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে সময় শেষ। আচ্ছা, ধন্যবাদ দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করব। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।